অবশ্যই বলবেন। তারপর সে রাবিরের দিকে চেয়ে ফিচেল স্বরে বলে, ভাইয়া, পুলিশ ডাকবেন? এবার তো সব সত্যি সামনে আনার দরকার। রাবির সাদরাজের দিকে ঘুরে তাকায়, জিজ্ঞেস করে, তোর কি মত সাদরাজ? সাদরাজ অনেকক্ষণ নিশ্চুপ থেকে জবাব দেয়, আমার মায়ের খুনিকে তো শাস্তি পেতেই হবে, নয়তো আমার মাও কষ্ট পাবেন। তাহলে কি পুলিশকে জানাবো? রাবির প্রশ্ন তুলল। সাদরাজ তার দিকে চাইল, তার চোখে মুখে ভীষণ অসহায়ত্ব। রাবির বুঝতে পারছে একবার মাকে হারানোর কষ্ট, এখন আবার বাবা। ছেলেটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। সাদরাজ রাবিরের দিকে নিষ্পলক কিছুক্ষণ চেয়ে রইল, মৌনতা ভেঙে বলল, আমি একবার ওই লোকটার সাথে কথা বলতে চাই, জানতে চাই উনি কেন এসব করেছেন, এসব করে উনি কি পেয়েছেন। ওনাকে আজ আমার এই সব প্রশ্নের উত্তর দিতেই হবে। সাদরাজ উঠে দাঁড়ায়, দু কদম এগোতেই রাবির তার হাত ধরে, জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? শাহাদাত আহমেদের কাছে। শক্ত গলায় সাদরাজের জবাব। রাবির বলে, একা যাস না, আমিও যাব। না, আমি একা ওই লোকের সাথে কথা বলবো, তোদের কাউকে যেতে হবে না। সে আবার এগোতেই রীতা এসে সামনে দাঁড়ায়, বিমূঢ় সুরে বলে, যে মানুষটা নিজের স্বার্থের জন্য নিজের অসুস্থ স্ত্রীকে মারতেও দুবার ভাবে না, সে যে তার ছেলেরও কোনো ক্ষতি করবে না তার কি নিশ্চয়তা আছে? একা যাবেন না প্লিজ, রাবির ভাইয়া যাক আপনার সাথে। সাদরাজ চোখ মুখ খিঁচে বলে, বললাম তো, আমি এই ব্যাপারে একা ওনার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমার কাউকে প্রয়োজন নেই। এই বলে সে হনহন করে বেরিয়ে গেল। রীতা চিন্তিত কণ্ঠে রাবিরকে বলল, ভাইয়া, ওই লোকটা যদি সাদরাজের কোনো ক্ষতি করে দেয়? না, সাদরাজ এতটাও দুর্বল না, ওকে আমি চিনি। প্রয়োজন পড়লে ও হিংস্র হয়ে ওঠে। ওকে নিয়ে তুমি ভয় পেও না, ও সব সামলে নিতে পারবে। আমাদের বরং এখন এই ভিডিও আর খালাকে নিয়ে থানায় যেতে হবে। ওই শাহাদাত আহমেদকে আর ছেড়ে দিলে চলবে না, এবার একে শাস্তি পেতেই হবে। রাস্তায় যেতে যেতে প্রচুর বৃষ্টি নামলো। সে বৃষ্টি উপেক্ষা করে থানায় গিয়ে পৌঁছালো সবাই। এত রাতে রাবিরকে দেখে অফিসার ইনচার্জ বেশ অবাক হন। রাবিরকে সাদর গ্রহণ করে জিজ্ঞেস করেন কোনো সমস্যা কিনা। রাবির ওনাকে সবকিছু খুলে বলেন। যদিও সে সময় উনি থানায় ছিলেন না, তবু এ ব্যাপারগুলো তার অজানা নয়। রাবিরের কথায় তিনি পুরনো সেই মামলার ফাইল খুলে বসলেন। এই মামলা তখন সাদরাজের বাবাই দায়ের করেছিলেন, যেখানে তিনি পুরো দোষ রাবিরের উপর দিয়েছেন এই একটা ছোট্ট ভিডিওর ভিত্তিতে। ইনচার্জ তখন সেই ভিডিওটা আবার দেখতে চাইলেন। রাবির তাকে ভিডিওটা ভালোভাবে দেখালো এবং ইনচার্জকে বোঝালো কিভাবে ভিডিওটাকে এডিট করে রিভার্স করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভিডিওতে মূলত রাবির সাদরাজের মায়ের মুখে মাস্কটা লাগিয়ে দিচ্ছিল, যেটাকে রিভার্স করা হয়েছে বলে বোঝা যাচ্ছে যে সে মাস্কটা খুলে ফেলেছে। আর ভিডিওটাকে সত্যি করার জন্য তার আগে পিছে আর কোনো ক্লিপ রাখা হয়নি, আর সেজন্যই ভিডিওর এডিটটা তখন ধরা যায়নি। তবে এই ভিডিওর উপর ভিত্তি করে আদালত তাকে শাস্তি দিতে পারেনি। রাবির মুক্তি পেলে শাহাদাত আহমেদ তখন আরও ক্ষেপে যান। তখন তিনি তার ছেলেকেও রাবিরের বিরুদ্ধে আরও খেপিয়ে তোলেন, তাকে রাজনীতিতে আনেন, রাবিরের সবচেয়ে বড় শত্রু বানিয়ে তোলেন। সব বলে দীর্ঘশ্বাস ছাড়ে রাবির, পরে বলে, এই যে খালা, উনিও সব সত্য জানেন। খালা, আপনি বলুন সব। খালার ভয় না পেয়ে যা জানেন সব বললেন। সব শুনে ইনচার্জ বললেন, এ তো মারাত্মক ব্যাপার। এই ছোট্ট একটা নির্বাচনে জয়ের জন্য মানুষ এত কিছু করতে পারে, নিজের ওয়াইফকে মেরে ফেলে, ভাবা যায়? জি অফিসার, এই একটা ব্যাপার আমাদেরও খুব কষ্ট দিচ্ছে। ওই খারাপ লোকটার খুব কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। মেহুল কথাগুলো বলে দম নেয়। অফিসার খানিক ভেবে বলেন, হ্যাঁ, তা তো অবশ্যই। আপনারা তার আগে একটা মামলা লিখে যান, আমরা কালই যাব ওনাকে অ্যারেস্ট করতে। কাল না, আজই। কারোর গলার শব্দে সবাই গেটের দিকে তাকায়। দেখে সাদরাজ এসেছে, তার বাবাকে নিয়ে। তার রক্তিম চোখ, বাবার মেয়ে যাওয়া চোখ মুখ। হুইল চেয়ারে ধাক্কা দিয়ে বাবাকে সামনে এনে সাদরাজ কাঁপতে কাঁপতে বলে, ওনাকে এক্ষুনি জেলে ঢোকান অফিসার। সবাই অবাক হয়ে সাদরাজকে দেখছে। ইনচার্জ জিজ্ঞেস করেন, উনি কি ওনার সব অন্যায় স্বীকার করেছেন? সাদরাজ জোরে নিঃশ্বাস ছাড়ে, বাবার সামনে পা ভাঁজ করে বসে, শক্ত গলায় বলে, বলো তুমি কি কি করেছো। সবার সামনে আজ তুমি সব কিছু স্বীকার করবে। শাহাদাত আহমেদের সমস্ত ক্ষমতা যেন নিমিষে ফুরিয়ে গিয়েছে। তিনি যেন শক্ত পাথর খণ্ড জমে বসে আছেন। সাদরাজ তার হুইল চেয়ারে শক্ত করে চাপড় মারে, চেঁচিয়ে বলে,
শাহাদাত আহমেদ, আপনাকে কিছু বলতে বলেছি, বলুন। চুপ থাকলেও আজ আপনি বাঁচতে পারবেন না। শাহাদাত আহমেদ ভয়ে ভয়ে ছেলের দিকে তাকান। ছেলের ওই চোখ জোড়া দিয়ে যেন আগুন ঝরছে। তিনি ভয়ে চোখ নামিয়ে নিলেন। তবে কি আজ সত্যি উনার বিনাশের পালা? এত তাড়াতাড়ি উনার সব ক্ষমতা শেষ হয়ে গেল? আজই কি জীবনের শেষ দিন উনার? কথাগুলো মনে মনে ভেবেই কেঁদে ফেলেন উনি। বলেন, সাদরাজ আর অফিসারের তোপের মুখে পড়ে শাহাদাত আহমেদ সবকিছু স্বীকার করলেন। তিনি কিভাবে তার স্ত্রীকে মেরেছেন, কিভাবে রাবিরকে ফাঁসিয়েছেন, সবকিছু। সব শুনে সাদরাজ উঠে দাঁড়ালো। শক্ত গলায় বলল, অফিসার, ওনাকে এবার জেলে নিয়ে যান। শাহাদাত আহমেদ ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন। অনেকভাবে বললেন তিনি অসুস্থ, তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। সাদরাজ তখন নিমিষেই তার দিকে চেয়েছিল, বলেছিল, আমার মাও অসুস্থ ছিলেন, আপনি সেই অসুস্থ মানুষটাকেও বাঁচতে দিলেন না। এত নিষ্ঠুর একটা মানুষকে আজ কি করে আমি ক্ষমা করে দেই বলুন? আমার মায়ের সাথে এত বড় অন্যায় আমি করতে পারবো না। ছেলের মুখের এমন কথায় ভীষণ আহত হন শাহাদাত আহমেদ। আজ কি তবে সবকিছু শেষ? শাহাদাত আহমেদ নিষ্পলক চেয়ে রইলেন। অফিসার কনস্টেবলকে ডেকে তাকে জেলে পাঠালেন। সাদরাজ তখন বলল, শাহাদাত আহমেদের সাথে যারা কাজ করেছেন তাদেরকেও গ্রেফতার করবেন অফিসার। অফিসার বললেন, ঠিক আছে, কালই আমরা আপনার বাবার কাছ থেকে সমস্ত জবানবন্দি নিয়ে সেই লোকগুলোকে গ্রেফতার করব। সাদরাজ এবার রাবিরের দিকে চাইল, মৃদু সুরে বলল, তুই চাইলে আমার নামে মামলা করতে পারিস, আমিও তো কম অন্যায় করিনি। শাহাদাত আহমেদের কথায় অনেক অনেক ভুল করেছি, এর জন্য তো আমারও শাস্তির প্রয়োজন। কথা বলে সাদরাজ তপ্ত শ্বাস ছাড়ল। রাবির তার দিকে এগিয়ে আসে, সাদরাজের কাঁধে হাত রেখে বলে, আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। খুব করে চাইতাম একদিন সব সত্য তোর সামনে আসুক, তোর আর আমার মাঝের দূরত্ব কমুক। আজ সেই দিন এসেছে। সব সত্যি তুই জানতে পেরেছিস, নিজের ভুল বুঝতে পেরেছিস। এখন আর আমার কিছু চাই না, আর না তোর ওপর আমার কোনো অভিযোগ আছে। শুধু চাইবো তুই আগের মতো হয়ে যা, আমার প্রিয় বন্ধু, সাধ হয়ে যা, এটুকুই। সাদরাজ বিমূঢ় দৃষ্টিতে চেয়ে থাকে। কি বলবে আজ? এত অন্যায়ের পর আজ আর কিছু বলতে পারছে না। নিজের উপরও যথেষ্ট রাগ আর ঘৃণা হচ্ছে। এত বিবেকহীন একটা মানুষ কি করে হতে পারে? কেন সেদিন রাবিরের কথা বিশ্বাস করলো না? কেন সবকিছু ভালোভাবে খুঁটিয়ে দেখলো না? কেন বোকার মতো বাবার কথা মানলো সে? কেন তাকে যে এই আফসোস নিয়ে সারা জীবন পার করতে হবে? তার জেদের কারণে কত মানুষের কত ক্ষতি হয়েছে। রিতার মতো একটা ভালো মেয়ের জীবন নষ্ট হয়েছে। এত কিছুর পরেও কি তাকে ক্ষমা করে দেওয়া যায়? নিজের মনে প্রশ্ন করে থমকে যায় সাদরাজ। রিতার দিকে এগিয়ে যায়, গম্ভীর মুখে বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি রিতা, জানি এর কোনো ক্ষমা হয় না। তবে আমি তোমাকে এই অন্যায় সম্পর্ক থেকে মুক্ত করে দিয়ে নিজের প্রায়শ্চিত্ত করব। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। রিতা হতভম্ব। কি বলবে সে? এই কথায় সে খুশি হবে নাকি কষ্ট পাবে? চিন্তায় পড়ে রিতা। কি করবে সে? সাদরাজ রাবিরের দিকে চেয়ে বলে, রিতা আপাতত তোদের কাছে থাক, ডিভোর্সের পর ওকে বাড়িতে দিয়ে আসবো। এই বলে সাদরাজ বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। পেছন থেকে রিতা স্পষ্ট স্বরে বলে ওঠে, আমি কি বলেছি আমার ডিভোর্স লাগবে? সাদরাজ চমকে তাকায়। রিতা এগিয়ে যায় তার দিকে। সাদরাজ এক দৃষ্টিতে চেয়ে আছে রিতা কি বলতে চাইছে। রিতা নিজেকে শক্ত করে বলল, সবকিছুকে আপনার মর্জিতে হবে নাকি? ইচ্ছে হলে বিয়ে করবেন, আবার ইচ্ছে হলে ডিভোর্স দিয়ে দেবেন। আমার মত অমতের কি কোনো মূল্য নেই? সাদরাজ অবাক হয়, জিজ্ঞেস করে, তুমি কি ডিভোর্স চাও না? রিতা স্পষ্ট স্বরে বলে, না, আমি এই কুৎসিত সমাজে ডিভোর্সের খেতাব নিয়ে বাঁচতে চাই না। সাদরাজ নরম গলায় জিজ্ঞেস করলো, এত কিছুর পরও তুমি আমার সাথে থাকতে চাও? হ্যাঁ। সাদরাজ তখন এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তুমি তো অন্য কাউকে ভালোবাসতে। সে আমাকে ভালোবাসে কিনা জানি না। এখন ডিভোর্সের পর তার কাছে গেলে সে যদি আমাকে ফিরিয়ে দেয়, যদি বলে কোনো ডিভোর্সি মেয়েকে সে বিয়ে করতে চায় না, তখন আর এত কিছু সহ্য করতে পারবো না। আমি একটা সুন্দর স্বাভাবিক জীবন চাই সাদরাজ, আর সেই জীবনটা আপনি আমাকে দেবেন। রিতার কথা শুনে সাদরাজ নির্বাক। তার এখন কি করা উচিত বুঝতে পারছে না। কিছুক্ষণ সময় নিয়ে ভেবে সে বলল, এত অন্যায়ের পর
আমি নিজেই ভালো থাকতে পারবো না, সেখানে তোমাকে আমি কিভাবে ভালো রাখবো বলো? আমার সাথে থাকলে তুমি সুখী হতে পারবে না রিতা। রিতা ভ্রু কুঁচকাল, বলল, আমি ডিভোর্স দিতে না চাইলে আপনি কি আমার থেকে জোর করে ডিভোর্স নেবেন? আমি আপনার সাথেই থাকবো। এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। সাদরাজ নীরব। রাবির এগিয়ে এসে বলল, বিয়ে কোনো ভুল সিদ্ধান্ত না। হয়তো তখন তোর উদ্দেশ্য ভিন্ন ছিল, কিন্তু এখন তো তুই সব বুঝতে পেরেছিস। তাহলে এখন কেন রিতাকে ফিরিয়ে দিচ্ছিস? তুই জানিস না এই সমাজ কেমন? সমাজ এই মেয়েটার জীবনকে নরক করে তুলবে। তাই এখন সব কিছু ভুলে আবার নতুন করে শুরু কর। রিতাকে নিয়ে একটা ছোট্ট সুখের সংসার সাজা। দেখবি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। সাদরাজের মাঝে আর কোনো অনুভূতি নেই। এসবের পরে এখন সে বড্ড ক্লান্ত। সম্পর্কের মায়াজালে যেন আর নিজেকে আটকাতে চাইছে না। তবু এই মেয়েটাকে নিয়ে ভাবতে হবে। ওর সাথে আর কত অন্যায় করবে। সত্যিই তো, সমাজটা তো ভীষণ নিষ্ঠুর। এই সমাজে রিতার মতো অসহায় মেয়ের জায়গা হবে না। সাদরাজ দীর্ঘশ্বাস ফেলে, বলে, ঠিক আছে, রিতা আমার সাথেই থাকবে, চলো। সাদরাজ ধীর পায়ে বাইরে বেরিয়ে যায়। মেহুল তখন রিতার কাছে এসে বলে, আমি জানি তুই ভাইয়াকে বদলাতে পারবি। উনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওনার এখন একটা শক্ত হাতের প্রয়োজন, যেটা ধরে আবার উঠে দাঁড়াতে পারবেন। সব কিছু ভুলে সুখী হ। দোয়া করি তোদের জীবনে অনেক সুখ নামুক। মেহুলকে জড়িয়ে ধরে রিতা সাদরাজের গাড়িতে উঠে বসে। সাদরাজ তার গন্তব্যের দিকে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পর মেহুল আর আবিরও তাদের বাড়িতে ফিরে আসে। রাতে খাবার টেবিলে মাকে আবির তার সব বলে। সব শুনে তিনি বললেন, আমার আগেই ওই শাহাদাত আহমেদকে সন্দেহ হয়েছিল। কতটা জঘন্য ওই লোকটা, ভাবতে গা ঘিন ঘিন করে ওঠে। এত বছর পর তিনিও মনে মনে বেশ খুশি হলেন। সাদরাজ আর আবিরের সম্পর্ক ঠিক হয়েছে, আর কোনো ঝামেলা হবে না, এই ভেবেই তিনি এখন নিশ্চিন্ত। রাতে বারান্দায় দাঁড়ান মেহুল। আকাশের দিকে চেয়ে কি যেন ভাবছে। হঠাৎ কোমরে উষ্ণ স্পর্শ পেয়ে খানিক নড়ে ওঠে। উপস্থিত মানুষটাকে চিনতে পেরে কিছু বলে না। রাবির তার ঘাড়ে থুতনি ঠেকায়, বড় নিঃশ্বাস ছেড়ে বলে, জানেন মেহুল, আজ আমার ভীষণ শান্তি লাগছে। সব কিছু খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে বুকের ভেতর থেকে খুব বড় একটা পাহাড় নেমে গিয়েছে। আজ অনেকদিন পর আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। রাবিরের কথা শুনে মেহুল মৃদু হাসে। তার ঘাড়ের উপর রাবির ওষ্ঠাধরের স্পর্শ পেয়ে কিঞ্চিত কেঁপে ওঠে। রাবির মেহুলকে আরও কাছে আগলে নেয়। মেহুল কম্পিত নরম সুরে বলে, আপনাকে শান্তি পেতে দেখলে আমার বড্ড শান্তি লাগে। মেহুল রাবিরের বুকে মাথা এলিয়ে দেয়। রাবিরের স্পর্শ আরও গভীর হয়। মেহুল চোখ বুজে অনুভব করে, মনে মনে খুব করে দোয়া করে রিতাও যেন তার মতো করে এত এত ভালোবাসা পায়। রাত 2:15 রিতার হঠাৎ ঘুম ভাঙে। খেয়াল করে সাদরাজ পাশেই নেই। উঠে বসে রিতা। ওয়াশরুমে খেয়াল করে সেখানেও নেই। রিতা আস্তে আস্তে বিছানা ছাড়ে, বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ায়। অন্ধকারে লাল ফুলকির মতো এক আলোর উঠানামা দেখা যাচ্ছে। রিতা ছোট পায়ে এগিয়ে যায়, সাদরাজের পাশে দাঁড়ায়। মৃদু সুরে জিজ্ঞেস করে, ঘুমাচ্ছেন না কেন? সাদরাজ নীরব, নিস্তব্ধ, যেন কথা বলতেও আজ আর ইচ্ছে করছে না। সাদরাজের সামনে ফাঁকা জায়গাতে রিতা গিয়ে দাঁড়ায়। সাদরাজের মুখপানে যাওয়ার চেষ্টা করে, যদিও অন্ধকারে তার মুখ অস্পষ্ট। রিতা আলতো হাতে সাদরাজের গাল স্পর্শ করে। সাদরাজ এতে কপাল কুঁচকায়। সিগারেটটা মুখ থেকে সরিয়ে রিতার মুখ বরাবর নিঃশ্বাস ছাড়ে। রিতা খুক খুক করে কেসে ওঠে। সাদরাজ গভীর স্বরে বলে, আমাকে সহ্য করতে পারবে না রিতা, তোমার কষ্ট হবে। রিতা মৃদু হেসে বলে, এতদিন তো কষ্ট পাচ্ছিলামই, আর একটু কষ্ট পেলে কিছু হবে না। সাদরাজ নীরব। রিতা কেন বুঝতে চাইছে না। সাদরাজ সিগারেটটা নিচে ফেলে পা মারিয়ে দেয়। হুট করেই রিতার কোমর জড়িয়ে ধরে, কাছেই টেনে নেয়। রিতা নিমিষ চেয়ে থাকে। সাদরাজ রিতার কপালে কপাল ঠেকায়। তার কণ্ঠস্বর যেন কেঁপে কেঁপে উঠেছে। কিছু বলতে গিয়েও বারবার জড়িয়ে যাচ্ছে। সাদরাজের উষ্ণ নিঃশ্বাসে রিতার বুক ঠিপ ঠিপ করছে। সাদরাজ জোরে শ্বাস টানে, থেমে যাওয়া কণ্ঠে বলে, আমার আর কেউ নেই রিতা, আমার কাছ থেকে সবাই হারিয়ে গিয়েছে। মা, বাবা, রাবির, সবাই। আমার খুব কষ্ট হচ্ছে রিতা, বড্ড যন্ত্রণা হচ্ছে। আমি এখন কিভাবে থাকবো? আমার বুকের ভেতরটা যন্ত্রণায় কুঁকড়ে উঠছে। কিভাবে এই ব্যথা যাবে বলো তো? আমি যে আর সহ্য করতে পারছি না। রিতার গালে ভেজা স্পর্শ পেয়ে বুঝতে পারে সাদরাজ কাঁদছে। রিতা দুহাত দিয়ে সাদরাজের মাথা তোলে।
তারও কেন যেন খুব কষ্ট হচ্ছে যে মানুষটা কিছু সময় আগেও তার বড্ড অপছন্দের ছিল, তার প্রতি এখন হঠাৎ এত মায়া কেন জাগছে, কেন বুকের ভেতর এখন খা খা করছে। রীতা কিছুক্ষণ সাদরাজের দিকে চেয়ে মৃদু সুরে বলে, আমি কি আপনার বউ না? সাদরাজ নির্বিকার। কি বলবে সে? রীতার কি পরিচয় দেবে? এত অন্যায় করার পরও এই মেয়েটাকে নিজের স্ত্রী বলে পরিচয় দেওয়ার অধিকার কি আদৌ তার আছে? সাদরাজের নীরবতায় রীতা প্রশ্ন তোলে, চুপ কেন বলুন, আমি কি আপনার আপন না? তোমাকে আপন বলতেও বুক কাঁপছে আমার। আমি আমার নিজেকে ক্ষমা করতে পারছি না। এই যন্ত্রণা থেকে নিজেকে কিভাবে মুক্ত করব? তুমি বলো, কিভাবে আমি প্রায়শ্চিত্ত করব? রীতা তপ্ত ফাঁস ছাড়ে, বলে, আমাকে আপন করে নিন, একটা সুন্দর জীবন দিন। অন্যায় করেছেন, কষ্ট পেয়েছেন, নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন, ব্যাস এটুকুই। এবার অল্প অল্প করে জীবন গুছিয়ে নিন, ভালো কাজ করুন, নতুন করে ভালোবাসতে শিখুন, তারপর দেখুন জীবন কিভাবে পাল্টে যায়। সাদরাজ ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করে, তারপর জিজ্ঞেস করে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো?